ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। আজকে আমরা চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ক্লাস নিয়ে, সহজ ভাষায় সরলভাবে রসায়নকে বোঝার জন্য। তো স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে টিপে অলে ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও তৈরির জন্য মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে। তো চলো, আজকে আমরা তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে চলে আসছি শেখার জন্য, সেটা হচ্ছে পরমাণু গঠন অধ্যায়ে পরমাণু ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত তথ্য জানার জন্য একটি সূত্র বা একটি নিয়ম। সেই নিয়মটি কি না, পাউলি অপবর্জন নীতি বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এই পাউলি অপবর্জন নীতিটা কি? যদি এই নীতিটা আমরা লিখি, নীতিটা হচ্ছে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না। যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এটি হচ্ছে পাউলি অপবর্জন নীতি বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এই চারটি যে কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি। যারা ভিডিওটি দেখোনি তারা কোয়ান্টাম সংখ্যার ভিডিওটা দেখে এসো। এই চারটি কোয়ান্টাম সংখ্যা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন, গৌণ কোয়ান্টাম সংখ্যা এল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান দুটি ইলেকট্রনের জন্য কখনোই সমান হবে না। এই চারটি কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা একটা কোয়ান্টাম সেট দ্বারা প্রকাশ করি, যদি একটি কোয়ান্টাম সেট হয়, তাহলে আমরা এটা এভাবেও বলতে পারি যে যে কোনো দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সেট কখনোই সমান হবে না। এই ধারণা থেকে আমরা কি কি জানতে পারি? যে আমরা পরমাণুর গঠনে দেখেছি তার মূল শক্তি স্তর, তার উপশক্তি স্তর এবং তার ভিতরে কক্ষক সংখ্যা, যেখানে ইলেকট্রন অবস্থান করে, সেই কক্ষকে কতগুলি ইলেকট্রন থাকতে পারে বা কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা আমরা এখান থেকে জানতে পারি। তো দেখো, তো যে কোনো কক্ষক যদি আমরা এখানে দেখি, যে কোনো কক্ষকের ক্ষেত্রে এন এর মান দুটি ইলেকট্রনের জন্য এক হতে পারে, এল এর মানও দুটি ইলেকট্রনের জন্য এক হতে পারে, এম এর মানও দুটি ইলেকট্রনের জন্য এক হতে পারে, কিন্তু তার এস ঘূর্ণন কখনোই দুটি ইলেকট্রনের জন্য সমান হবে না। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস মাইনাস হাফ। তাহলে এর দুটি অংশ, একটি প্লাস হাফ একটি মান, আরেকটি মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে দুটি ইলেকট্রনের তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও একটি কিন্তু আলাদা। আবার অন্য একটি ইলেকট্রনের যদি এই তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়, কিন্তু তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে। এটা আমরা কক্ষকের সাথেও হিসাব করতে পারি এবং হিসাব করে দেখতে পারি। আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই আমরা দেখিয়েছিলাম যে যে কোনো একটি শক্তি স্তরে বিভিন্ন উপশক্তি স্তর বা বর্তমান বা উপকক্ষ বর্তমান, সেই উপকক্ষগুলি কি ছিল না, এস, পি, ডি, এফ। মূলত এই চারটি, এছাড়াও জি আছে, কিন্তু আমরা এখনই সেটা সম্পর্কে ডিটেলস জানবো না।
আমরা এখন এই চারটা কক্ষক সম্পর্কে সীমাবদ্ধ থাকবো। তো এস পি ডি এফ এই চারটি উপশক্তি স্তর বা উপকক্ষ বর্তমান। এই চারটি উপকক্ষে ইলেকট্রন সংখ্যার মান এইখান থেকে আমরা হিসাব করব, যে এস কক্ষকে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, পি কক্ষকে কতগুলি থাকতে পারে, ডি কক্ষকে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, এফ কক্ষকে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। যদি আমরা প্রথমে এস উপকক্ষের কথা ভাবি, এস উপকক্ষের জন্য দেখো এন এর মান যে কোনো শক্তি স্তরে এন এর মান নির্দিষ্ট হতে পারে। সেটা 1 নম্বর শক্তি স্তরে যদি থাকে তাহলে এন এর মান 1 হবে, 2 নম্বর শক্তি স্তরে থাকলে এন এর মান 2 হবে। কিন্তু এস উপকক্ষের জন্য এল এর মান সবসময় 0 হয় এবং এম এর মান সবসময় 0 হয়। তাহলে এস উপকক্ষে অবস্থিত যদি একটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান n00 হয়, তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান দুটি হবে, একটি প্লাস হাফ একটি মাইনাস হাফ। তাহলে এস কক্ষে অবস্থিত যে ইলেকট্রন এস কক্ষে যে ইলেকট্রন থাকতে পারে তার সম্ভাবনা দুই রকম। কি কি না, n00 প্লাস হাফ এটি একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সেট হতে পারে। আরেকটি হতে পারে n00 মাইনাস হাফ। তাহলে দেখো এস কক্ষকের জন্য দুই রকম ইলেকট্রনের কোয়ান্টাম সেট সম্ভব বা দুটি কোয়ান্টাম সেট সম্ভব। সেই জন্য এখান থেকে বলতে পারি যে এস কক্ষকে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে পারে না, কারণ এই শূন্য দিয়ে এই দুটোর বেশি আর কম্বিনেশন সম্ভব নয়। তো এইখান থেকে আমরা দেখলাম এস উপকক্ষ উপশক্তি স্তরে দুটির বেশি ইলেকট্রন কখনোই থাকতে পারে না। এরপর যদি আমরা দেখি পি উপকক্ষের ক্ষেত্রে কটি ইলেকট্রন থাকতে পারে। পি উপকক্ষ যে কোনো শক্তি স্তরে থাকতে পারে, সেই জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানটা আমি এন লিখলাম। কিন্তু পি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 1, তাহলে এম এর মান কত হবে? +-1। এর বিস্তার কত হবে? +1 0 -1। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান +12 -1। এখান থেকে দেখো কি কি কম্বিনেশন হতে পারে। আমি একটা লিখলাম, এন এর মান 1 সরি n 1 +1 +12। এটা একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সেট হতে পারে। আবার দেখো তিনটি কোয়ান্টাম সংখ্যা সমান রেখে n1 +1 +12। তাহলে দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান +1 ধরে আমি দুটি কোয়ান্টাম সেট এখানে তৈরি করতে পারলাম। তার মানে +1 এর জন্য এখানে দুটি ইলেকট্রন সম্ভব। যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমি পরিবর্তন করি 0, এর প্লাস হাফের জন্য একটা কোয়ান্টাম সেট পাবো, n1 0 -1 এর জন্য একটি কোয়ান্টাম সেট পাবো। তাহলে 0 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা দুটি কোয়ান্টাম সেট পেলাম। তাহলে 0 মানে 0 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য দুটি ইলেকট্রন সম্ভব। তৃতীয় দেখো n1 -1 +12, n1 -1 -1। তাহলে দেখো প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যা দুটি ইলেকট্রনের জন্য সমান, কিন্তু সরি এটা -12 হবে, শুধুমাত্র ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আলাদা বলে এখানে দুটি কোয়ান্টাম সেট পাচ্ছি। তাহলে দেখো পি উপশক্তি স্তরে
সর্বোচ্চ 6টি কোয়ান্টাম সেট সম্ভব। সুতরাং টি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6টি ইলেকট্রন সংখ্যা থাকতে পারে। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দেখে এসেছিলাম পি উপশক্তি স্তরে 3টি কক্ষক আছে, তাহলে 3টি কক্ষকে মোট 6টি ইলেকট্রন থাকতে পারে। এটা গেল পি উপকক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, সেটা আমরা হিসাব করে দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের বুঝতে সমস্যা সমাধান করতে চেষ্টা করব। এরপরে যদি আমরা দেখি ডি উপকক্ষ, যে কোনো মুখ্য শক্তি স্তরে ডি উপকক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান একটা নির্দিষ্ট হতে পারে, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। কিন্তু ডি এর জন্য এল এর মান সর্বদা 2 হবে, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হবে +-2 আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হবে +-1/2। তাহলে এই +-2 এর যদি আমরা বিস্তার দেখি, এখানে পাঁচটি বিস্তার পাওয়া যাবে, +2, +1, 0, -1, -2। তাহলে ডি এর মধ্যে 5টি কক্ষকের সম্ভাবনা আছে এবং 5টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার দেখা যাচ্ছে। এই 5টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য ইলেকট্রন সংখ্যা কত হতে পারে সেটা আমরা দেখব। n2 +2 +-1/2। দেখো এখানে দুটি কোয়ান্টাম সংখ্যা পেলাম, n2 +2 +1/2 একটা, n2 +2 -1/2 একটা। তাহলে এখানে দুটি কোয়ান্টাম সেট আছে। এবার যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান +1 ধরি, তাহলে এখানে দুটি কোয়ান্টাম সেট পাবো। দেখো n2 +1 +-1/2। এরপর যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা 0 ধরি, তার জন্য দুটি কোয়ান্টাম সেট পাবো, n2 0 +-1/2। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা -1 যদি ধরি, n2 -1 +-1/2, এরপর -2। তার জন্য সম্ভব n2 -2 +-1/2। দেখো এখানে মোট 10টি কোয়ান্টাম সেট সম্ভব বা 10 প্রকার কোয়ান্টাম সংখ্যা সম্ভব। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি ডি উপকক্ষে ইলেকট্রন থাকবে 10টি, সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। এটা গেল ডি উপকক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, আমরা কিভাবে হিসাব করলাম। একইভাবে আমরা এফ উপকক্ষের ক্ষেত্রেও দেখতে পারবো যে এখানে কোয়ান্টাম সেট কতগুলি সম্ভব এবং ইলেকট্রন সংখ্যা কতগুলি সম্ভব। যদি এফ উপকক্ষ দেখি, তার জন্য একটি নির্দিষ্ট কোয়ান্টাম সংখ্যা থাকবে যে কোনো শক্তি স্তরের জন্য, সেটা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। কিন্তু এল এর মান সবসময় 3 হবে। এল এর মান যদি 3 হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এর মান হবে +-3 আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে +-1/2। তাহলে দেখো এখানে +-3 এর বিস্তার আমরা কিরকম লিখতে পারি, -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে দেখো এখানে মোট 7টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্ভব। তাহলে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যাকে কাজে লাগিয়ে আমি দুটি করে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সেট পেতে পারি। যেমন দেখো -3টা যদি আমি কাজে লাগাই, তাহলে n একটা, 3 -3 +-1/2, n 3 -3 -1/2। তাহলে দেখো শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ব্যবহার করে, একটি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আমি দুটি কোয়ান্টাম সেট পেলাম। তাহলে এখানে -3 কোয়ান্টাম সংখ্যার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য দুটি ইলেকট্রন সম্ভব। তাহলে এখানে ইলেকট্রন তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কতগুলি আছে না 7টি।
তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা সম্ভব 7 গুণিত 2 14টি। তাহলে এক কক্ষকে বা এক উপকক্ষকে উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এটা আমরা সাধারণভাবে চারটা যে কক্ষ জেনেছি গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে, সেই চারটা কক্ষকে কতগুলি সর্বোচ্চ ইলেকট্রন থাকে সেটা আমরা হিসাব করে দেখলাম। তো এইবার যদি আমরা শক্তি স্তর অনুযায়ী কক্ষকে দেখি সেখানে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। যদি আমরা প্রথম শক্তি স্তর দেখি n সমান 1, প্রথম মুখ্য শক্তি স্তরে কতগুলি উপশক্তি স্তর সম্ভব এবং কতগুলি ইলেকট্রন সম্ভব সেটা আমরা এখানে হিসাব করব। তাহলে n সমান যদি 1 হয় এখানে সম্ভব একটি উপশক্তি স্তর, সেটি হচ্ছে 1s। তাহলে 1s এর জন্য ইলেকট্রন সংখ্যা সম্ভব দেখো, এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, সুতরাং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0, এদের জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস হাফ। অর্থাৎ এস উপকক্ষে 1s উপকক্ষের জন্য বা 1s উপশক্তি স্তরের জন্য এখানে ইলেকট্রন সম্ভব 2টি। সুতরাং 1s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপর যদি আমরা 2 নম্বর শক্তি স্তর দেখি n সমান 2, 2 নম্বর শক্তি স্তর। এইখানে দেখো কি কি উপশক্তি স্তর সম্ভব, একটি 2s, একটি 2p। তাহলে 2s এর জন্য কটি ইলেকট্রন সম্ভব দেখো, 2s এর জন্য এখানে ইলেকট্রন সম্ভব মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, l এর মান 0, তার মানে m এর মান 0, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে দেখো প্লাস হাফের জন্য একটা কোয়ান্টাম সেট পাবো, মাইনাস হাফের জন্য আরেকটি কোয়ান্টাম সেট পাবো। তাহলে 2s উপশক্তি স্তরেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। যদি আমরা এবার 2p উপশক্তি স্তর দেখি, 2p উপশক্তি স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে প্লাস মাইনাস 1, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। তাহলে এইখানে দেখো 2টি কোয়ান্টাম সেট এবং 4টি কোয়ান্টাম, মোট 4টি কোয়ান্টাম সেট সম্ভব। কিরকম, 2, 1, প্লাস 1, প্লাস মাইনাস হাফ। তাহলে এই তিনটি মান সমান রেখে একবার প্লাস হাফ লিখবো, তার জন্য একটা কোয়ান্টাম সেট, একবার মাইনাস হাফ লিখবো, তার জন্য একটা কোয়ান্টাম সেট। একইভাবে এখানে দেখো 2, 1, এবার মাইনাস 1 ব্যবহার করছি, তার জন্য প্লাস মাইনাস হাফ। তাহলে প্লাস 1 মাইনাস 1 হয়ে গেল, কিন্তু এখানে বিস্তার তো প্লাস 1, 0, মাইনাস 1 এই তিনটে বিস্তার পাওয়া যায়। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 ব্যবহার করে আরো একটি আমরা কোয়ান্টাম সেট পেতে পারি, 2, 1, 0, প্লাস মাইনাস হাফ। দেখ এখানে 2p যে মোট উপশক্তি স্তর দেখলাম, এই উপশক্তি স্তরে 2, 4, 6 মোট 6টি কোয়ান্টাম সেট সম্ভব। সুতরাং 2p শক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। এরপর আমরা যদি 3 নম্বর শক্তি স্তর দেখি, 3 নম্বর শক্তি স্তর n সমান 3। এখানে উপশক্তি স্তর সম্ভব কি কি, না এখানে যে উপশক্তি স্তর সম্ভব সেগুলি হলো 3s, 3p, 3d। তাহলে 3s এর জন্য কোয়ান্টাম সেট অলরেডি s এর জন্য আমরা দেখে এসেছি, শুধু এখানে চেঞ্জ হবে কি না n এর মান 3, যেটা প্রথমে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম, সেখানে n এর মানটা শুধু পাল্টাবে, 3, 0, 0, প্লাস মাইনাস হাফ। তাহলে s এর 2টি ইলেকট্রন থাকতে পারে 3s উপকক্ষে। এবার যদি 3p দেখি,
থ্রিপির ক্ষেত্রেও টুপিতে যেরকম বিন্যাস হয়েছিল একই রকম বিন্যাস হবে। এখানে 3 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস হাফ, এর বিস্তার +1 0 -1। তাহলে এর জন্য এখানে 6টি ইলেকট্রন সম্ভব। তাহলে 3p উপকক্ষেও 6টি ইলেকট্রন থাকতে পারে। এরপর যদি আমরা 3d দেখি, 3d উপকক্ষে n এর মান 3, l এর মান 2, m এর মান +-2, s এর মান +-হাফ। তাহলে 2 এর বিস্তার যদি আমরা এখানে খেয়াল করি, 2 এর বিস্তার হবে -2 -1 0 +1 +2। তাহলে মোট 5টি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কোয়ান্টাম সংখ্যা সম্ভব। তাহলে এই 5টির জন্য 2টি করে ইলেকট্রন বর্তমান থাকবে। দেখো -2 যদি ব্যবহার করি তখন তার কোয়ান্টাম সেট দুটি কি হবে? 3 2 -2 +-হাফ। তাহলে এখানে 2টি ইলেকট্রন থাকবে, কারণ +হাফ দিয়ে একটা সেট, -হাফ দিয়ে একটি ইলেকট্রন। -1 দিয়ে আরেকটা কোয়ান্টাম সেট আমরা লিখতে পারি, আরো দুটো, 3 2 -1 +-হাফ। 0 দিয়ে লিখতে পারি 3 2 0 +-হাফ। +1 দিয়ে লেখা যেতে পারে 3 2 +1 +-হাফ। +2 দিয়ে লিখতে পারি 3 2 +2 +-হাফ। তাহলে দেখো এখানে প্রত্যেকটিতে 2টি করে কোয়ান্টাম সেট সম্ভব। মোট এই কোয়ান্টাম সেটে 2টি ইলেকট্রন আছে, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন এবং এইখানে 2টি ইলেকট্রন। তাহলে 5টি কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা 5 × 2 10টি ইলেকট্রন পেতে পারি। সুতরাং 3d উপকক্ষে ইলেকট্রন সংখ্যা হবে সর্বোচ্চ 10টি। তাহলে 3 নম্বর শক্তি স্তরে কোন উপকক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা দেখলাম। এইভাবে যদি আমরা 4 নম্বর শক্তি স্তর, 5 নম্বর শক্তি স্তর হিসাব করি, এইখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারবো। তো পাউলি অপবর্জন নীতি বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা এটাই জানতে পারি যে কোন শক্তি স্তরের, কোন উপশক্তি স্তরের কতগুলি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তো আজকে আমরা এইটাই শিখলাম। যদি এই সম্পর্কে কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এটাই, ভালো থেকো সবাই, টাটা।